আজকে তাজা খবর। দুবরাজপুর জঙ্গলে রেল লাইনের কাজ করতে গিয়ে উধাও ৩০ জন কর্মী সহ ইঞ্জিনিয়ার তরুণ মুখোপাধ্যায়। রেল লাইনের কাজ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ। রেলের চাকরিটা সদ্য পেয়েছে বিকাশ, ইঞ্জিনিয়ার পদে। লাইন বানানোর কাজ, দুবরাজপুরে একটা লাইন তৈরি করার কাজ। এই লাইনটা অনেক দূর তৈরি হয়েছিল, কিন্তু ওই দুবরাজপুর জঙ্গলে গিয়ে আর অগ্রসর হয়নি, কিছুটা গিয়ে থেমে গিয়েছিল। যেসব রেলের মজুর এমনকি এখানে কাজ করা তদারকি ইঞ্জিনিয়ার দায়িত্বপ্রাপ্ত ছিল, সবাই আচমকা উধাও হয়ে যায় হট করে। কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে দুবরাজপুর জঙ্গল খুব গভীর ছিল, সেই জঙ্গলে কোনো বাঘ সিংহ নেই, এটা সবার জানা। তবে এতগুলো মানুষ কিভাবে হঠাৎ করে উধাও হয়ে গেল, এটা কিন্তু ঘোর রহস্য হয়েই থেকে গিয়েছিল। আজ দীর্ঘ ৩ বছর পর রেল কর্তৃপক্ষ আবার সেই কাজ করার উদ্যোগ নিয়েছে, কারণ এখান দিয়ে লাইন প্রসারিত হলে সেটা রানীগঞ্জ পৌঁছবে। এই যোগাযোগ ভীষণ দরকারি বলে মনে করেছে রেল কর্তৃপক্ষ, তাই তারা আবার এই উদ্যোগ নিয়েছে। এই কাজের ভার এবার পড়েছে সদ্য চাকরিপ্রাপ্ত বিকাশের উপর। একটা ছোট্ট ট্রেনে করে কিছু কুলি মজুর, তাঁবু, ত্রিপল, খাবার রসদ নিয়ে ট্রেন ২ দিন পর রওনা দেবে সেই জঙ্গলে, যে পর্যন্ত লাইন প্রসারিত হয়েছিল তার উপর দিয়ে। বিকাশের কাছে একটা কমিউনিকেশনের ডিভাইস দেওয়া হবে, তার থেকে বিকাশ রেলের হেডকোয়ার্টারে খবরাখবর পাঠাবে। মাঝে মাঝে একটা ছোট ট্রেন করে খাবার দাবার সেখানে পাঠাবে রেল কর্তৃপক্ষ। এরকম কথা পাকা হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা এবং কাজ বুঝে নেওয়া। রেলের প্রজেক্ট প্ল্যানিং চার্টটি ভালো করে ঘরে বসে ২ দিন দেখতে থাকে বিকাশ। এই কাজটা খুব দরকারি। কাজটা বুঝে নিতে হবে ভালো করে, আইডিয়া করে নিতে হবে কিভাবে সে কাজটি করবে। তারপর নির্দিষ্ট দিন চলে এলো, বিকাশ রওনা হলো। সাথে চলল একদল কুলি মজুর। সবাই গাড়িতে উঠে গেল, ট্রেন ছাড়লো। পরের দিন বিকেলে তারা পৌঁছালো। সত্যি ভয়াবহ গভীর জঙ্গল, চারিদিকে বিভিন্ন ধরনের বড় বড় গাছ আর বুনো ঝোপঝাড়ে ভর্তি। জঙ্গলের পরিবেশ ভীষণ থমথমে, নিস্তব্ধতা বিরাজিত চতুর্দিকে। জঙ্গলের মধ্যে একটা জায়গা দেখে বিকাশ তাঁবু খাটানোর নির্দেশ দিল। সকলকে সে বলে দিল, খুব সাবধান, এই জঙ্গলের চেহারা দেখেছে তো, কেউ কিছু না বলে কোথাও যেও না, সবাই আমরা এক তাঁবুতে থাকবো। ২ দিন পরে কোম্পানির তরফ থেকে মালগাড়ি আসবে লাইনের পাতা স্ল্যাব নিয়ে, সেগুলো আনলোড করে আমরা কাজ শুরু করব। বিকাশরা যে গাড়িতে এসেছিল সেটা আর ফিরে যায়নি, সেখানেই থাকবে বলে বলা হয়েছিল। কাজ কমপ্লিট হয়ে গেলে সেই গাড়ি করে একবার লাইন দেখে নেওয়া হবে, তারপর তাতে করে সবাই ফিরে আসবে। প্রায় ৪০ জন কুলি মজুর, বিকাশ আর সেই গাড়ির চালক সবাই তাঁবু খাটিয়ে তার মধ্যে একসাথে বসলো। দূরের দিগন্ত সূর্য অস্তমিত হতে শুরু করলো লাল আভা ছড়িয়ে। জঙ্গলের রূপ সে আধারে ঢেকে গিয়ে আরো ভয়াবহ হয়ে উঠল। চারিপাশে ঝিঝি পোকার ঐক্যতান শোনা যাচ্ছে। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল, কিন্তু বিকাশের চোখে ঘুম নেই। ট্রেনে করে আসার পথে সে খানিকটা ঘুমিয়েছে। সামনে তাঁবুর লণ্ঠন জ্বলছে, সময় কাটতে চাইছে না। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে বিকাশের গায়ে কাঁটা দিয়ে উঠল। শব্দটা এসেছে এখান থেকে অনেক দূর থেকে, ক্ষীণ তবে গর্জনের মতো আওয়াজ। মাঝে মাঝে একটু থেমে আবার আওয়াজ, কিন্তু এই শব্দ চেনা কোনো পশুর নয়। বিকাশ আর এটা নিয়ে ভাবল না। সে মনে মনে করলো, গভীর জঙ্গল, আশেপাশে ঘিরে রয়েছে কত রকম জন্তু জানোয়ার থাকতে পারে, এই বোধ হয় তেমন কোনো আওয়াজ। এরপরে আর কিছু নতুন করে ঘটেনি। ২ দিন নির্বিঘ্নে কাটলো। তারপর মালগাড়ি পৌঁছলো সেখানে। মালগাড়ি থেকে সমস্ত রেলের পাত আর স্ল্যাব নামানো হলো, সেগুলো একত্রিত করে এক জায়গায় রাখা হলো। মালগাড়ি আবার ফিরে গেল। ২ দিন পুরোদমে বিশ্রাম হয়েছে, তাই বিকাশ সেদিন থেকেই কাজ শুরু করতে চাইলো। সেই মতো শুরুও হলো। দুপাশে জঙ্গল পরিষ্কার করা হলো, অনেক গাছ কাটার মেশিন দিয়ে সাফ করে ফেলা হলো। এই সাফাইয়ের কাজ তখন অনেক দূর এগিয়েছে, হঠাৎ এক কুলির বিষয়টি নজরে আসে। সে মাটিতে এক পদচিহ্ন আবিষ্কার করে, যা মানুষের পায়ের মতো ৫ আঙুলের, কিন্তু স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বড় এই ছাপ। এই ছাপ দেখে অনেক কুলি মজুর ভয় পেয়ে গেল। বিকাশের মনেও দূর দূর কাঁপুনি ধরল, তবে সে সেটা বুঝতে দিল না। সে ভয় পেয়ে গেলে পুরো দল ভয় পেয়ে যাবে, কাজ আর অগ্রসর হবে না। এটা তার সদ্য পাওয়া চাকরিতে একটা কালো দাগ ফেলবে, এটা সে কিছুতেই চায় না। একটু পরে আরেক কুলি দূরে একটা গাছের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলল, ওটা কি? গাছের গায়ে বড় একটা আঁচড়ের দাগ, ৫ আঙ্গুলের, আর সেটা ৮ ফুট উঁচুতে।
বাঘ সিংহ এই জঙ্গলে নেই, আর থাকলেও তারা এত লম্বা নয়। ভল্লুক কি হবে? হয়তো 8 ফুট উঁচুতে তো মানুষের 5 আঙ্গুলের ছাপ হতে পারে না। কোনো ভল্লুক বা বান্দর হয়তো গাছে উঠে এ দাগ কেটেছে। তবুও মন মানতে চাইল না। কোথাও একটা প্রশ্ন থেকেই গেল, কিসের ছাপ? প্রতিটি আঙ্গুলের মাঝে বেশ অনেকটা দূরত্ব। এর থেকে স্পষ্ট বোঝা যায় জন্তুটির হাতের তালু অনেক বড়। গতরাতে সেই দূর থেকে ভেসে আসা ক্ষীণ আওয়াজের কথা বিকাশের মনে পড়ল। সেদিন কাজ আর এগুলো না, কুলি মজুরদের শরীর ভেঙে গেছে। সবাই এসে আবার তাঁবুর মধ্যে জড়ো হলো। কাজ প্রতিদিন বিকেল 4টে পর্যন্ত হতো, কারণ জঙ্গল এত ঘন। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেই জঙ্গলে আধার ঘনাতে খুব একটা বেশি দেরি হয় না। এরপর বেশ কিছুদিন নির্বিঘ্নে কাজ এগোলো। তারপর সেদিন কাজ চলছে পুরোদমে। বেলা পড়ে এসেছে তখন। হঠাৎ জঙ্গলের ভিতর তীব্র আর্তনাদ, মানুষের কণ্ঠ। সব কুলি মজুর এক হয়ে দাঁড়ালো লাইন দিয়ে। মোট কতজন আছে গোনা হলো। দলে একজনকে কম পাওয়া গেল। সকালের মনে ভয় দানা বাঁধল। তারপর ম্যানেজার বিকাশ যেদিক থেকে আওয়াজটা এসেছে সেদিকে কুলি মজুরদের নিয়ে এগোলো। কিছুটা এগোনোর পর জঙ্গলের মাটির মাঝে একটা রক্তের ফোঁটা বহুদূর পর্যন্ত চলে গেছে। সবাই দেখতে পেল, কিন্তু জঙ্গল ক্রমশ ঘন হয়ে উঠেছে। চারিপাশে অন্ধকার নামছে। সুবার মনে আতঙ্ক। বিকাশ আর এগোতে চাইল না। কাল দেখা যাবে। কিন্তু সে রাতে কারুর চোখে ঘুম এলো না। সকলের মনের মধ্যে ভয়, একজন কুলি কোথায় গেল? সকলের মনে তীব্র আতঙ্ক, এই জঙ্গলে মানুষ তো তারাই, তবে কি আরো অন্য মানুষ আছে? সবাই চিন্তিত। পরের দিন সকাল হলো। আলো ফোটার সাথে সাথে আবার কুলি মজুরদের সঙ্গে বিকাশ আগের দিনে দেখা সেই পথে এগুলো। সকলের হাতে লাঠি, জঙ্গল থেকে ডালপালা কেটে বানানো, কারণ তারা অস্ত্র কোথায় পাবে? কখন কি বিপদ আসে? সবার মনেই দুশ্চিন্তা আর অজানা আতঙ্ক। সেই রক্তের দাগ ধরে এগোতেই বেশ কিছুটা দূরে হঠাৎ জঙ্গলের মাঝে সবাই একটা ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করলো। মুখটা আর চেনা যায় না, সারা গায়ে কিসের যেন আঁচড়। সবাই চমকে ওঠে। আঁচড়ের দাগটা খুব চেনা। এ তো সেই কিছুদিন আগে দেখা গাছের গায়ের কাটা দাগটা। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। সেই বড় বড় নখ, আর বেশ গভীর। নখগুলো যেন শরীরের অনেকটা ভেতর পর্যন্ত ঢুকে গেছে। তবে লোকটার দেহের পোশাক সবাই বুঝতে পারে এ তাদের দলেরই লোক, কারণ দেহের পোশাক রেলের কুলি মজুরদের সঙ্গে মিলে যায়। সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। বিকাশ সবাইকে নিয়ে ফিরে আসে তাঁবুতে। হেডকোয়ার্টারে জানাতে হবে। কমিউনিকেশন ডিভাইসটা হাতে নিয়ে বিকাশ কন্ট্যাক্ট করতে গেল, কিন্তু কি আশ্চর্য, কোনো টাওয়ারই মিলছে না। এ তো আরো ভয়াবহ বিপদ হলো। এমতো অবস্থায় কাজ এগোনো সম্ভব নয়। সকলের মনের ভয় বিভীষিকার মতো আবদ্ধ। কি করবে সবাই? যেখানে প্রাণের এত ভয় লুকিয়ে রয়েছে সেখানে কাজ করা সম্ভব নয়। বিকাশের একার পক্ষে এ কাজ তো করা একদমই সম্ভব নয়। কুলি মজুরা ভয় পেয়ে গেছে, কেউ আজ কাজ করতে চাইছে না। বিকাশ মনে মনে ভাবলো, কেন সে এই কাজ নিল? চাকরির প্রথম কাজ, পিছিয়ে আসা যায় না। তার কেবলই নিজের মায়ের কথা মনে পড়তে লাগলো। অনেক প্রশ্ন। সে কি আর বাড়িতে ফিরতে পারবে? মাকে চোখের দেখা আর দেখতে পাবে, নাকি এখানেও? এই ধর কি সব ভাবছে আবল তাবল। সে সাহসী ছেলে, জীবনে অনেক কঠিন পথ পেরিয়ে এসেছে। সে এভাবে থেমে যাবে না। না, ফিরতে তাকে হবেই, যে করে হোক। আস্তে আস্তে রাত নামে। বিকাশ সব কুলি মজুরদের জানিয়ে দেয়, কোনো জরুরি প্রয়োজনে কেউ যদি বাইরে যায় যেন একটা কাগজে লিখে তার সবার জায়গায় ছেড়ে দেয়। টাইমটা যেন উল্লেখ করে যায়। সেই মতো সে রাতে সবাই ঘুমিয়ে পড়ল। বিকাশের দুশ্চিন্তা নিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে তার চোখ বুজে গেল সেটা তার আর মনে নেই। সকালবেলায় উঠতেই সে তার ডান দিকে তাকালো। বিছানা ফাঁকা। তার ডান দিকে সেই ট্রেনের চালক সই। বাঁ দিকে তাকালো বিকাশ। বাঁ দিকে সব কুলি মজুর যে জায়গা ছিল সেখানেই আছে, অর্থাৎ সবাই ঠিক আছে। বাঁ দিকে বিছানায় চালকের মাথার কাছে জড়ো করে রাখা চাদরটা সরাতে বিকাশের বুক ছ্যাদ করে উঠল। একটা ছোট্ট সাদা কাগজ, তাতে লেখা, আমি তাঁবুর ডান দিকে যাচ্ছি, বিশেষ প্রয়োজনে। সময় 2:42। মানে বিকাশ ঘুমিয়ে পড়ার 1.5 ঘন্টার মতো পর। বিকাশ দ্রুত কাউকে কিছু না বলে তাঁবু থেকে বেরিয়ে ডান দিকে একটু এগোতেই দেখতে পেল ঝোপের খুব কাছে মাটিতে থাকা জঙ্গলের উপর ছোট ছোট গাছপালা নুয়ে পড়েছে। অনেক দূর, বোঝা যায় সেখান দিয়ে কোনো ভারী কিছুকে টেনে অনেক দূর নিয়ে যাওয়া হয়েছে। কিছুটা এগোতেই ঝোপের উপর দিয়ে বিকাশ দেখতে পেল টানা একটা রক্তের বেশ কিছু ফোঁটা দূরে মিলিয়ে গেছে। এই দৃশ্য অবশ্য নতুন নয়। যেদিন প্রথম মজুরটা হারিয়ে যায়
তাকে খুঁজতে গিয়ে এই দাগ সকলের চোখে পড়ছিল। এখন সকাল, চারদিকে রোদের আলো খেলেছে, অথচ বিকাশের মনে তীব্র আতঙ্ক দানা বেঁধে রয়েছে। সে আবার তাঁবুতে ফিরে আসে, সবাইকে জাগিয়ে তোলে, এই খবর সবাইকে জানায়। সবাই ফিরতে চায়, বিকাশও আর এখানে থাকতে চায় না। মালগাড়ি মাল দিয়ে চলে গেছে এখান থেকে, এখন আর আসবে না। রেল কর্তৃপক্ষ জানে সবাই কাজ করছে নির্বিঘ্নে, কারণ বিকাশের কমিউনিকেশন ডিভাইস থেকে নতুন কোনো অসুবিধার তথ্য কোয়ার্টার পায়নি। এবার কি করা যাবে? কমিউনিকেশন ডিভাইস বিকল, সেখান থেকে ফিরতে গেলেও চালক চাই, কারণ বিকাশ গাড়ি চালাতে জানে না। সেখানে এবার থাকতে হবে এই ভয়াবহ জঙ্গলের মধ্যে, যেখানে এক অজানা বিভীষিকা তাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। বিকাশের কপালে নতুন করে ঘাম দেখা যায়। সেদিন বিকাশ সকলকে নির্দেশ দিল বেশ কিছু কাঠ জঙ্গল থেকে কুড়িয়ে এনে জড়ো করে জঙ্গলের শুকনো লতাপাতা পেঁচিয়ে একটা মশাল তৈরি করার জন্য। সবাই মশাল প্রস্তুত করতে লেগে গেল। সন্ধ্যা নামার আগেই মশালগুলো তাঁবুর চারদিকে পুঁতে দেওয়া হলো। সেগুলো জ্বালিয়ে ফেলার সিদ্ধান্ত নিল বিকাশ। মশাল জ্বেলে উঠল তাঁবুর চারদিকে গোল করে। রাত আস্তে আস্তে গভীর হয়ে উঠল। জঙ্গলের নীরবতা ছেয়ে গেল চারদিক। রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়ল। বিকাশের এবার কড়া নিয়ে দিয়ে শিখা, রাত্রের বেলায় জরুরি প্রয়োজন পড়লে কেউ একা যেন বাইরে না যায়। অন্তত 5 জন তাঁবুর কোণে রাখা লাঠিটা নিয়ে বেরোয়। সবাই ঘুমিয়ে পড়ল। সবাই ঘুমিয়ে আছে তখন। বিকাশের পাশে শুয়ে থাকা কুলিটা বিকাশকে নাড়া দিয়ে ডাকলো। বিকাশ জেগে গেল। কুলিটা বিকাশকে চুপ করে কিছু শোনার নির্দেশ দিল। কান পেতে তারা শুনলো একটা আওয়াজ। বিকাশ চমকে উঠল। সেই এখানে আসা প্রথম দিন শোনা আওয়াজটার সাথে মিল রয়েছে এই আওয়াজের, কিন্তু আওয়াজটা আজ ক্ষীণ নয়, সেটা যেন বাড়ছে আস্তে আস্তে। মনে হচ্ছে জঙ্গলের বাধা পেরিয়ে কিছু একটা বহুদূর থেকে তাদের তাঁবুর দিকে এগিয়ে আসছে। আওয়াজটা আস্তে আস্তে গর্জনে পরিণত হলো। কি বিকট সে আওয়াজ! গায়ের রক্ত যেন হিম হয়ে আসে। আওয়াজটা সামনে আস্তে আস্তে হঠাৎ থেমে গেল। বিকাশ আর কুলির হৃদস্পন্দন যেন ধুকপুক করে সেই নীরবতায় নিজেদের অস্তিত্বকে জানান দিচ্ছে। বাইরে মশাল জ্বলছে। তাঁবুর ভিতর দিয়ে দুজনে প্রায় 12 ফুট লম্বা একটা অবয়বকে দুজনে মিলে দেখতে পেল। তার নিঃশ্বাসের আওয়াজ বিকাশ আর কুলিরা স্পষ্ট শুনতে পাচ্ছে। ওটা যেন তাঁবুর চারদিকে ঘুরছে। হঠাৎ বাইরের অবয়বটা এক তীব্র আওয়াজ তোলে। কি ভয়ঙ্কর গর্জন! তাঁবুর মধ্যে থাকা সমস্ত কুলি উঠে বসে। বিকাশ মনে মনে বোঝে এই জন্তু নিশাচর জাতের, কারণ রাতেই এর অস্তিত্বকে পাওয়া যায়। আর জন্তুটা আগুনকে ভয় পায় না। আগুনের এত কাছে এসে ঘুরছে যখন। জন্তুর চেহারা কতটা গরিলা, তবে এত লম্বা গরিলা কখনো তারা দেখেনি। জন্তুটা আরো কিছুক্ষণ তাঁবুর চারদিকে প্রদক্ষিণ করে জঙ্গলের দিকে ছুটে পালায়। তবে জঙ্গলের দিকে জন্তুরা 4 পায়ে নয়, 2 পায়ে ভর দিয়ে চলে যায়। তাঁবুর বাইরে জ্বালা মশালের আলোতে এটি স্পষ্ট বিকাশের দৃষ্টিগোচর হয়। সুতরাং এই জন্তু গরিলা বা সিম্পাঞ্জি নয়, এ সম্পূর্ণ অন্য জাতির জন্তু। কিন্তু কি এই জন্তু, সেটা সবার কাছে অজানাই থেকে যায়। পরের দিন সূর্য ওঠে, চারদিক আলোয় ভরে যায়। বিকাশ দ্রুত বাইরে এসে দেখে সেই 5 আঙ্গুলের পায়ের ছাপ। তাঁবুর চারদিকে সেটা রয়েছে 2 পায়ে চলার। এ ছাপ যেমন গভীর তেমন অনেক বড়। বিকাশ নিজের পা ছাপের মধ্যে রেখে পরীক্ষা করে, প্রায় তার দ্বিগুণ। তেমন চওড়া, তেমন লম্বা। বিকাশের বুকের ধুকপুকানি আবার বেড়ে যায়। বিকাশ কিন্তু বুঝে গেল এই দানবীয় জন্তু আবার তাদের তাঁবু আক্রমণ করবে। গতকাল জন্তুরা তাঁবুর বাইরে ঘুরছিল তাঁবুর দিকে তাকিয়ে। আজ সে আর তাঁবুর বাইরে থাকবে না, তাঁবুর মধ্যে ঢুকে আসবে। আর তাঁবুর মধ্যে ঢোকা মানেই চরম প্রাণহানির সম্ভাবনা। এ দানবীয় জন্তুকে কেবলমাত্র একটা সরু লাঠি দিয়ে রোখা যাবে না। সেই মতো বিকাশ লাইনের উপর দাঁড়ানো যে ট্রেনটা তাদের নিয়ে এসেছিল তার মধ্যে থাকার নির্দেশ দিল সকল কুলিকে। প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম নিয়ে সবাই তাঁবু ছেড়ে ট্রেনে উঠে পড়ল। ট্রেনের সব দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। কেবলমাত্র একটা জানলা সামান্য খুলে বিকাশ তার সামনে বসে থাকলো। এই ট্রেনের মধ্যে কোনো ওয়াশরুম নেই। কামরার সঙ্গে কামরা জুড়ে শুধুমাত্র 2টি বগি। এই ট্রেন তো শুধু লাইন ইন্সপেকশন করে, দরকার পড়লে চলে। তাই সবার একটা আতঙ্ক থেকেই গেল, রাতে যদি কারুর প্রয়োজন পড়ে কি হবে তখন। আস্তে আস্তে চারিদিক অন্ধকার ঘনিয়ে আসতে থাকলো। বিকাশ মশালগুলো আগের দিনের মতো চারিদিক জ্বালিয়ে ট্রেনে এসে বসলো সেই আধ খোলা জানলার সামনে। ক্রমেই রাত হয়ে গেল, চারদিক অন্ধকার ছেয়ে গেল। শুধু তাঁবুর চারদিকে ওই মশালের কুণ্ডলি জ্বলে রইল। বিকাশ এই মশাল জ্বালিয়ে রেখেছিল জন্তুটাকে দেখতে পাওয়ার জন্য। চারদিক তখন খা খা করছে।
ট্রেনের মধ্যে সমস্ত কুলি ঘুমিয়ে পড়েছে, কিন্তু বিকাশের চোখে ঘুম নেই। প্রচন্ড উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে সে বসে আছে কামরার জানলার চোখ রেখে। হঠাৎ প্রচন্ড হুঙ্কার করতে করতে কতকগুলো জন্তু সেই তাঁবুর চারদিকে ঘিরে দাঁড়ালো। আজ সংখ্যায় তারা বেশি, 5টি কিম্ভূত কিমাকার জন্তু। বিকাশ এই প্রথম জন্তুটাকে দেখলো, সাদা লোমে ঢাকা জন্তু। এরা কিন্তু মানুষের মতো দু পায়ে চলে, সকলের চোখ জ্বলছে, তাদের মুখে লোম, শুধু চোখ, দাঁত আর কান ছাড়া। এই জন্তু কোনদিন বিকাশ আগে দেখেনি। তবে এরা গরিলা নয়। প্রথমত, গরিলা সাদা লোমে ঢাকা হয় না। দ্বিতীয়ত, গরিলা এত লম্বা হয় না। প্রতিটা জন্তুর উচ্চতা 10-12 ফুটের মতো। এদের দাঁত ভীষণ তীক্ষ্ণ, ছুচালো। জন্তুগুলো মুহূর্তে তাঁবু ভেঙে ফেলে, তারপর তার উপর নাচানাচি করে আর হুঙ্কার ছাড়ে, যেন দেখে মনে হয় তারা তাদের অভীষ্ট লক্ষ্যকে সফল হয়নি। এই হুঙ্কার তাদের হতাশার আর্তনাদ। ঠিক এই সময় একটা কুলি বিকাশের কাছে এসে বলে, বাবু, আমার পেট কুরকুর করছে, একটু বাইরে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। বিকাশ খুব আতঙ্কিত, কারণ জন্তুগুলো এখনো রয়েছে। খুব আস্তে আস্তে পা টিপে টিপে ট্রেনের দরজাটা খুলল বিকাশ। জন্তুগুলো এখনো তাদের দেখেনি। কুলিটা সামনের ঝোপে ঢুকে যায়। বিকাশ ট্রেনের দরজায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। ওদিকে জন্তুগুলো এখনো তাঁবুর উপর দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু চারিপাশে তাকিয়ে কিছু দেখছে। কুলিটা জঙ্গল থেকে বেরিয়ে ট্রেনের দিকে আসতে থাকে, কিন্তু রেলের খোয়াতে হোঁচট খেয়ে পড়ে যায়। কুলিটার মুখ থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে, আহ! সেই শব্দ জন্তুগুলো শুনে এদিকে ছুটে আসে। বিকাশ দেখলো জন্তুগুলো বেশ দ্রুত ছুটে। তখন কুলিটার শেষ দুটো পা ঢুকতে বাকি আছে ট্রেনে। হঠাৎ একটা জন্তু এসে কুলিটার পা টেনে ধরে। বিকাশও কুলিটার হাত ধরে টানতে থাকে, কিন্তু ওই জন্তুর দানবীয় শক্তির কাছে মানুষের শক্তি দুর্বল। তাই কুলিটাকে টেনে ট্রেন থেকে নামিয়ে জন্তুরা জঙ্গলের মধ্যে চলে গেল। বাকি জন্তুগুলো তার পিছু নিল। কিছুক্ষণ পর একটা তীব্র মানুষের চিৎকার জঙ্গল থেকে ভেসে এলো। চোখের সামনে একজন কুলি মারা গেল এইভাবে। সে রাতে আর বিকাশের চোখে ঘুম এলো না। অন্যান্য কুলিগুলো ভীষণ ভয়ে ভয়ে সে রাত্রিটা ট্রেনের মধ্যে সবাই কাটিয়ে দিল। সকালবেলা যে পথে গত রাত্রে সে বিভীষিকা কুলিটাকে টেনে নিয়ে গিয়েছিল, সে পথে বিকাশ আর অন্য সমস্ত কুলিরা এগিয়ে কুলিটার রক্তাক্ত মৃতদেহটা আবিষ্কার করলো। সত্যিই নরকীয় মৃত্যু। পেটের উপর ধারালো নখের আঁচড়, গভীরভাবে, বেশ খানিকটা মাংস পেট থেকে খুবলে খাওয়া। সবাই সেই মৃতদেহ দেখে রীতিমতো ভয় পেয়ে গেল। বিকাশ আবার যে পথে এসেছে সেই পথেই ফিরে আসতে আসতে ঝোপের আড়ালে একটা ডায়েরি আর ল্যাপটপ পেল। সেটা হাতে নিয়ে বিকাশ দেখলো ডায়েরিটা খুব পুরনো। সেখানে কিছু পাতা জুড়ে কি লেখা রয়েছে। তবে ডায়েরির পাতাগুলো নোংরা হয়ে গেলেও সেগুলো ঝেড়ে লেখাগুলো উদ্ধার করা গেল। বিকাশ পড়ল লেখাটা লিখেছে তরুণ মুখোপাধ্যায় নামে এক ভদ্রলোক। আমি 3 বছর আগে এই দুবরাজপুর জঙ্গলে এসেছিলাম রেল লাইনে বানাতে, কিন্তু আমাদের কাজ এই জঙ্গলের মধ্যে এসে থেমে গেল। আমার সব কর্মচারী মারা গেছে। আমিও আমার জীবনের চরম শোচনীয় মুহূর্তে দাঁড়িয়ে এই ডায়েরি লিখে গেলাম। পরবর্তীতে যে এই ডায়েরি পাবে তার জন্য। আমি হয়তো কিছুক্ষণ পর মারা যাব সে বিভীষিকার হাতে। এই জঙ্গলের মাঝে তাদের গুহা আছে। এরা মাংসাশী গোত্রের এক লুপ্ত প্রায় প্রজাতি। এদেরকে নরনেকড়ের সমগোত্রীয় প্রাণীও বলা হয়। কতকটা দানব মানব চেহারা এদের। জিনগত কারণে এদের চেহারা অনেক বড়। এরা রাত্রে দেখতে পায়। অসম্ভব বলশালী এক দানব। এই পর্যন্তই লেখা রয়েছে। তারপর ডায়েরির পাতা সাদা, আর কিছু লেখা নেই। তবে এতে কোনো সন্দেহ নেই এই প্রাণীটির হাতেই তরুণ মুখোপাধ্যায়ের লোকটা মারা গেছে। এখন বাজে 10টা, আর বাকি 7 ঘন্টা। রাত হবার আগেই যে কোনো উপায় আজ ট্রেন নিয়ে এখান থেকে চলে যেতে হবে। তাহলে বাঁচবে কতগুলো প্রাণ। বিকাশ চালক কেবিনে বসে রেলের লিভারগুলো ঘোরাতে থাকে অনেকক্ষণ। তারপর নিচের দিকে ছোট একটা লিভার, সেটাকে আস্তে আস্তে বাঁদিকে ঘোরাতে ট্রেন একটু পিছিয়ে যায়। বাঁদিকে ঘোরাতে যদি ট্রেন পিছোয়, বিকাশ বিষয়টা বুঝলো। সে এবার আস্তে আস্তে ডান দিকে ঘোরাতে থাকে। এবার ট্রেন সামনে এগোয়। তাহলে কি আশার আলো আছে? বিকাশ উপরের দিকে তাকিয়ে চোখ বুজে ভগবানকে প্রণাম করে। সমস্ত কুলি ট্রেনে রয়েছে। বিকাশ সেটা ভালোভাবে দেখে নিল। তারপর চালক কেবিনে আবার ফিরে গেল। সেই ট্রেন চলার লিভারটা ডান দিকে ঘুরিয়ে রাখলো। ট্রেন চলছে আস্তে আস্তে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে ট্রেন চলে তো বেশি পথ এগোনো সম্ভব নয়।
ট্রেনের স্পিডোমিটার দেখলো খুব অল্প গতিতে এগোচ্ছে ট্রেন, কিন্তু কোন সুইচটা টিপলে ট্রেনের গতি বাড়বে এটা সম্পূর্ণ অজানা। বিকাশ হাল ছেড়ে দেওয়া ছেলে নয়, সে খুঁজতে লাগলো সুইচটা। মনে ভীষণ টেনশন আর উদ্বেগ। যদি সে না পায় সুইচটা, অনেক রকম সুইচ টিপে সে দেখলো কোনোটায় ট্রেন হুইসেল দিচ্ছে, কোনোটাতে হুইসেল বন্ধ হচ্ছে, কোনোটাতে কেবিনে আলো জ্বলছে, কোনোটাতে ফরমান চলছে, কোনোটা টিপলে কেবিনের দরজা খুলছে, বন্ধ হচ্ছে, কিন্তু গতি বাড়ানোর সুইচ কোনটা? তীব্র হতাশা। এদিকে সময় এগিয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। তবে এটা ভালো বিষয়, ট্রেন থামেনি, একইভাবে এগিয়ে চলছে। বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু, বাবা বলতেন কথাটা। বিকাশ সেটা মনে পড়ে গেল। এই অল্প গতিতেও তো ট্রেন এগোচ্ছে। আরও একটি সুইচ বিকাশ খুঁজে পেল, সাথে ট্রেনের সামনে আলো জ্বলছে। এই আলোর সুইচটাও খুঁজে পাওয়া ভীষণ জরুরি ছিল, কারণ এই আলো না পেলে ট্রেনের সামনে দেখে চালানো সম্ভব নয়। কিন্তু সে কেবিনে এত সুইচ, কোনটি টিপলে যে কী হয়? বিকাশ ওই ভদ্রলোকের ডায়েরি, যেটা সে জঙ্গলে পেয়েছিল, তাতে লিখে রাখলো। বিকাশের শরীর ক্লান্ত, ভয়ে উদ্বেগ, সারা রাত ঘুম হয়নি। সে ভাবলো একটু ঘুমিয়ে নি, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল এখন ঘুমিয়ে পড়লে চলবে না, কারণ এতগুলো মানুষের প্রাণ নিয়ে তাকে ফিরতে হবে। এটা তার কাছে একটা বিরাট দায়িত্ব। সে ট্রেন চালানোয় মনোনিবেশ করলো। সে ছুটে দুটো বগির সমস্ত দরজা বন্ধ করে দিল, জানলাগুলো খোলা রাখলো। তারপর কেবিনে এসে ডায়েরি দেখে কেবিনের আলো সুইচ কত নম্বরে রয়েছে সেটা লিখে দিল। ট্রেনের বগিতে আলো জ্বলে উঠল, শুধু লাইন সোজা হয়ে দূরে মিলিয়ে গেছে। ট্রেন তার উপর দিয়ে তীব্র গতিতে ছুটছে। তার মানে ওই ছোট্ট সুইচ যেটাতে বিকাশের হাত পড়েছে, ওটাই তাহলে স্পিড ইন্ডিকেটর অ্যান্ড ইনক্রিমেন্টাল। ভগবান সহায় হয়েছে, ট্রেন ছুটছে দ্রুত গতিতে। দুপাশের জঙ্গল ক্রমশ হালকা হয়ে আসতে লাগলো, তার মানে জঙ্গল থেকে মুক্তি। বিকাশ দেখলো কমিউনিকেশন ডিভাইসটা তার টাওয়ার পেয়েছে। বিকাশ সেটা দিয়ে হেডকোয়ার্টার যোগাযোগ করতে লাগলো। কানেকশন মিলল। বিকাশের মনে আনন্দ, তাহলে তারা এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু 3জন সঙ্গীকে তারা চিরকাল ওই দুবরাজপুর জঙ্গলের কড়াল আধারে ছেড়ে এলো, চিরতরে। এটাই দুঃখে ওই বিকাশ আর অন্যান্য সমস্ত কুলি ফিরছে, সকলের মুখে হাসি প্রশস্ত। ট্রেন চলছে, ঘটাং ঘটাং শব্দ তুলে। অবশ্যই ঘেরা দুবরাজপুরের জঙ্গলের এই গল্প এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আজকের গল্পটি এখানেই। খুব দ্রুত আমরা পরবর্তী গল্প নিয়ে হাজির হচ্ছি। ধন্যবাদ।